কেষ্টমন্ডল তো এই অবধি বলেছেন, কিন্তু ভিতরে ভিতরে বাকি মানে ভিতরের যে ইন্টারনাল সিক্রেট যেগুলো, এগুলো আরো বেশি সামনে আসবে। এগুলো অলরেডি হয়তো বিভিন্ন জায়গায় চলেও গেছে, বিভিন্ন প্রশাসনিক মহলে। অরিজিনালি আপনাকে জেলে যেতে হবে, তার জন্য আপনি তৈরি থাকুন, কারণ সবকিছু ঘটেছে। আমি মমতা ব্যানার্জির কথা বলছি। সবকিছু ঘটেছে আপনার পুরো অনুপ্রেরণায় ঘটেছে, আপনার প্রশ্রয়ে ঘটেছে। আপনি যা যা করেছেন সবকিছু আপনি দিনের পর দিন অ্যালাউ করেছেন, এবং ডাইরেক্টলি আপনি এর সাথে যুক্ত। মদন মিত্র ছেড়ে গেলেন দল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা ভয় দেখাচ্ছেন মদন মিত্রকে, এবং ছেলে স্ত্রীর নামে তার নোটিশ দেওয়া হয়েছে মদন মিত্রর। আরো একজন আজ গিয়েছে, আগেই জানিয়েছিলেন, তার পরিবারকে ইডি সমন করেছে, বুঝতে পেরেছিলাম, সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শূন্য থেকে শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী মদন মিত্র এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন, একদম দলের সমস্ত পদ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিলেন মদন মিত্র। কিন্তু একটা প্রশ্ন তো উঠছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন মদন মিত্র। একদম সরাসরি কিছু না বললেও ঠারে ঠারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত দিলেন তিনি। বললেন একটা লোকের জন্য সর্বনাশ হলো, অরূপ কেষ্টর পর এবার মদন মিত্র। খেলায় পড়লেই কেন ভালো তৃণমূলে, কি বলবেন? দেখুন, এটা হওয়ারই ছিল। কে আর মানে অন্যের জন্য ভোগ করলো একজন যে 75 ভাগের যে হিস্সেদার, তার জন্য কে জেলে যেতে চায় বলুন? আর 25 ভাগ বাকিদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ভাগ বাটোয়ারা হয়েছিল। আর সব থেকে বড় কথা, এই সিস্টেমটা যিনি চালু করেছিলেন এসে, মোটামুটি মমতা ব্যানার্জির ওটা কি বলে, ওই সবকিছুই তো ওনার অনুপ্রেরণায় হতো, এবং ওনার সুযোগ্য ভাইপো পুরো পশ্চিমবঙ্গে তোলাবাজি শিল্পটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তো এদের জন্য এরপরে বিভিন্ন কেস বা বিভিন্ন যেহেতু তদন্ত হচ্ছে দেখছেন, বা রাজ্য সরকার এত তৎপর, কেন্দ্র সরকারের এবার অধীনে যে কেসগুলো আছে এগুলো কেন্দ্রীয় সংস্থার অধীনে যে কেসগুলো আছে এগুলো এবার শেষ হবে। তো কেউ আর সঙ্গে বাকি জীবন কি আর জেলে থাকতে চায়? এমনিতেই তাদের জন্য অনেকেই, যাদের যাদের নাম করলেন, তাদের অলরেডি জেল যাত্রা হয়ে গেছে বা দুর্ভোগ পুড়িয়ে এসছে। আর কেউ এই, তখন তো উনি বলেছিলেন মমতা ব্যানার্জি যে আমি সব ম্যানেজ করে নেবো। এবার ওনার হাতে তো রাজ্য প্রশাসনের, যেহেতু ওনার হাতে ছিল, যা খুশি তাই করতেন, কাউকে তদন্তও করতে দিতেন না। এখন সবাই বুঝে গেছে এনার সাথে থাকলে বাকি জীবনে জেলে কাটাতে হবে, সেই রিস্ক আর কেউ নেয়নি, এই জন্য সবাই ছেড়ে পালিয়ে গেছে। অভিষেকের জন্যই জেলে গেলাম, ওর জন্যই শেষ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অনুব্রত মণ্ডল। একদম সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতি যার মুখে শোনা গিয়েছে, একদম কড়া ভাষায় আক্রমণ করতে শোনা যাচ্ছে। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাতছাড়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলছেন আমি জেলে গেলাম কেন, কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি চোখে দেখো না কানে দেখো, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভৎসনা করলেন, সে তার আদরের কেষ্ট। কি বলবো? বলার কি আছে বলুন, একটা কথাই বলি, মানে কর্মের ফল কাউকেই ছাড়ে না। যাদেরকে চুরি করতে শিখিয়েছিলেন এবং নিজের প্রয়োজনের জন্য চুরি করিয়েছিলেন, তো পুরোটাই তো নিজের পরিবারের জন্য আপনি করেছিলেন। এটা তো বাউন্স ব্যাক করবে একদিন, এটা স্বাভাবিক ছিল। ক্ষমতা যাওয়ার সাথে সাথে এটা খুব স্বাভাবিক ঘটনা। আর সব থেকে বড় কথা, কেষ্টমন্ডল তো এই অবধি বলেছেন, কিন্তু ভিতরে ভিতরে বাকি ভিতরের যে ইন্টারনাল সিক্রেট যেগুলো, এগুলো আরো বেশি সামনে আসবে। এগুলো অলরেডি হয়তো বিভিন্ন জায়গায় চলেও গেছে, বিভিন্ন প্রশাসনিক মহলে। আগামী দিনে এত খারাপ ভাবে এগুলো মানুষের কাছে পোর্ট্রেট হবে, মানুষ ভাববে এরকম একটা সরকার হতে পারে। এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আর কেষ্টমন্ডল কেন, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জেলাতে যে সংস্কৃতি মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছিলেন, সেটা কিন্তু মানুষ জানতে পারবে। এবং আমি আবার বলেছি, তৃণমূল চলে যাওয়ার পরে মানুষ তৃণমূল নামক শব্দটাকে ঘৃণা করবে, মমতা ব্যানার্জিকে ঘৃণা করবে। সেই সময়টা মনে হয় প্রায় চলে এসেছে। নির্দেশে একদম শেষ পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:30 নাগাদ বিধাননগর আদালত থেকে তাকে বেরোতে দেখা গেল। প্রায় 1.5 ঘন্টা আদালতে ছিলেন তিনি। এবার কি কোথাও গিয়ে মহা চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই নাটক আর কদিন চলবে? কবে আর উনি গ্রেফতার হবেন দেবাশিস দা? এই কথা তো সাধারণ মানুষ এই প্রশ্নে জেরবার করে তুলছেন সবাই। ফরেন্সিক ল্যাব থেকে রিপোর্ট আসুক, নিঃসন্দেহে এটা তো নেওয়া হয়েছে, ভয়েস ওভার নিয়ে স্যাম্পল টেস্ট হলো। এবারে সেটা অতি অবশ্যই ফরেন্সিক ল্যাবে যাবে। এটার সাথে দুটো যদি ভয়েস ম্যাচ করে যায়, তাহলে যেটা রিট্রিভ হয়েছিল ডেটা, সেখান থেকে তো অবশ্যই কনক্লুসিভ এভিডেন্স।
এরপরে ইডির তদন্ত বাকি আছে কালীঘাটের কাকুর কেসে। হবে, খুব শিগগিরই হবে। তদন্তটা যেহেতু অনেক দেখুন এখানে এগুলো অনেক সেনসিটিভ কেস, তারা অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন, সেজন্য তদন্তকারী সংস্থাও কোনো ফাঁক রাখতে চাইছে না যে আজকে অ্যারেস্ট হওয়ার পরেই কোনো আহ, তদন্তের কোনো একটা মিসফায়ারের জন্য মানে বেল পেয়ে যাক। তো সেই জন্য খুব বুঝে শুনে তদন্ত করা হচ্ছে এবং কাস্টডি ট্রায়ালের আশা করি ব্যবস্থা হবে। একদম লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এলেন, রীতিমতো বলছেন যে অভিষেক বাহানা সেটা হয়ে গেছে। 1.5 বছরের বাচ্চা, ওর বউ সিবিআই অফিসে হাজিরা দিয়েছে, একটু সেটিং করে নিলে পারতো। নিজের সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি নিজে সেটিং করে নিলে এই অত্যাচার হতো না। মূল্যবোধ মূল্যবোধ বেচে খাই না। কি বলবেন? আপনি ধর্তব্য অপরাধ মানে কগনিজেবল অফেন্স করে যদি ভাবেন যে আপনার 1.5 বছরের বাচ্চা আছে কি 4 বছরের বাচ্চা আছে কি বাড়িতে বউ আছে, সকলেরই আছে। যারা অন্য অপরাধীদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে 1.5 বছর 4 বছর কেন উনি এত বলেনি, উনি বরং কেসে ফাঁসানোতে বিশ্বাসী ছিলেন। মানে আমার মতো অসংখ্য মানুষকে বিভিন্ন মিথ্যা কেসে ফাঁসিয়েছিলেন। আর আপনার পরিবারের লোকজন ধর্তব্য অপরাধ করেও ওই 1.5 বছর 4 বছর আর বাড়িতে বউ আছে আর সেটিং, আপনাকে শুনে রাখুন সিবিআইডি সেটিং করা যায় না, এটাও আপনার ভুল ধারণা। ঠিক আছে, তো আপনাকে পাপের ফল কর্মের ফল পেতে হবে। আপনি ভাবছেন যে অভিষেক ব্যানার্জিকে জেলে গেলে হয়তো এই ব্যাপারটা মানে ওনাকে পাঠাতে চাইছে, আপনার ধারণাটা ভুল। অরিজিনালি আপনাকে জেলে যেতে হবে, তার জন্য আপনি তৈরি থাকুন, কারণ সবকিছু ঘটেছে, আমি মমতা ব্যানার্জির কথা বলছি, সবকিছু ঘটেছে আপনার পুরো অনুপ্রেরণায় ঘটেছে, আপনার প্রশ্রয়ে ঘটেছে। আপনি যা যা করেছেন সবকিছু আপনি দিনের পর দিন অ্যালাউ করেছেন এবং ডাইরেক্টলি আপনি এর সাথে যুক্ত, মানে আপনার অনুপ্রেরণা ছাড়া তো কিছু ঘটেনি। এবং পুলিশ প্রশাসনকে বা অন্যান্য প্রশাসনকে যেভাবে আপনি কাজে লাগিয়েছেন এবং যেভাবে দায়িত্ব নিয়ে চুরি করিয়েছেন এবং চুরি করানো শিখিয়েছেন, আপনার জেল যাত্রা নিশ্চিত। প্রত্যেকটা অফিসার থেকে আরম্ভ করে প্রত্যেকটা পলিটিক্যাল লিডার আপনার নামে গিয়ে বলবে। আপনার ওই ডায়লগ বাজি আপনি বন্ধ করুন, আপনি বাকি জীবন কিভাবে জেলে কাটাবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। এই যে মদন মিত্র ছেড়ে গেলেন দল, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা ভয় দেখাচ্ছেন মদন মিত্রকে, এবং ছেলে স্ত্রীর নামে তার নোটিশ দেওয়া হয়েছে মদন মিত্রর। আরো একজন আজ গিয়েছে, আগেই জানিয়েছিলেন, তার পরিবারকে ইডি সমন করেছে, বুঝতে পেরেছিলাম, সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শূন্য থেকে শুরু করবো। আপনি শূন্য থেকে শুরু করার আগে আপনি আগে জেল থেকে বেরিয়ে আসুন, তারপরে আহ, শুরু করবেন। আপনার সংসদীয় রাজনীতিতেই কোনোদিন আসতে হবে না আর কি। তো শূন্য থেকে আপনি এমনিতেই শূন্যেই আছেন। মানে আগে আপনি শূন্যর এখনো মানে আপনার বছরের ইতে সাজা হয় এই সমস্ত যা অপকর্ম করেছেন, আপনি সেটা দিয়ে দেখুন। আপনার এখনো অ্যারেস্ট হওয়া বাকি আছে, তারপর আপনার জেল হওয়া বাকি আছে। এসব থেকে বেরিয়ে এসে তারপরে আপনি রাজনীতি করার মতো অবস্থায় থাকুন, তারপর আপনি রাজনীতি নিয়ে আবার চিন্তা ভাবনা করবেন। দেবশ্রীদা, এই যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে মদন মৈত্রকে ভয় দেখানো হচ্ছে, সত্যি কি কোনো ভয় দেখানো হয়েছে? আপনি কি মনে করছেন? উম, এখন আমাদের গভর্নমেন্ট এত পাওয়ারফুল এবং এত শক্তিশালী জায়গায় রয়েছে, আপনার কি মনে হয় যে আমাদের কোনো দরকার পড়ে কাউকে ভয় দেখানো বা কিছু করার? এগুলো বোগাস চিন্তা ভাবনা। বা একদিকে অরিজিৎ সিং কিন্তু বলেছিলেন যে মদন মৈত্র বিজেপিতে আসবেন। আজকে মদন মৈত্র ওয়ান স্টেপ আহেড গিয়ে তিনি এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে দেখা গেল। কি সমীকরণটা ঠিক কি? সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কোনো লিঙ্ক আপ নেই। তৃণমূল এই পুরনো তৃণমূল নতুন তৃণমূলের এই থিওরিতে কে কোন দিকে সত্যি আছে কেউ, আমরা অ্যাটলিস্ট ওটা নিয়ে ইন্টারেস্টেড নই। নিজেরা আগে ভাগ বাটোয়ারা করে নি, তারপর চিন্তা ভাবনা করবে। উই আর নো হোয়ার কানেক্টেড উইথ এনি অফ দ্য মানে নিউ তৃণমূল or ঋতব্রত তৃণমূল হোয়াট এভার ইউ সে। দীর্ঘ 20 বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে পশ্চিমবাংলায় ফিরছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। একদম বাংলাদেশের যে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সবসময় সরব থাকে এই লেখিকার প্রত্যাবর্তন নিয়ে একদম তোলপাড় রাজ্য রাজনীতি। পালাবদলের পর তসলিমা নাসরিনের এই প্রত্যাবর্তন কি কোনো নতুন সমীকরণ তৈরি করবে? কিন্তু একই সাথে আমি একটা কথা বলবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী এবং সিপিআইএম নেতা,
তিনি কিন্তু বলেছেন যে আরএসএস এর হয়ে এতদিন কাজ করার রিওয়ার্ডটা পেলেন তসলিমা নাসরিন। সুজন চক্রবর্তী বলছেন যে আরএসএস এর হয়ে কথা বলেছেন তিনি। তসলিমা নাসরিন 20 বছর পর কলকাতায় আসছেন, ভালো কথা, আসতে তো অসুবিধা নেই, কিন্তু এ নিয়ে বলার কি আছে, উনি এদেশের নাগরিক নন, তাই কে কোথায় কবে কিভাবে থাকবেন সেটা কেন্দ্র ডিসাইড করবে। এর আগে যখন বাম আমলে তাকে এখান থেকে নির্বাসন দেওয়া হয়েছিল পশ্চিমবাংলা থেকে, তখনও কিন্তু বামেদের কোনো দোষ ছিল না, কেন্দ্রের সিদ্ধান্ত ছিল। কি বলবেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বলছেন আরএসএস এর তুষ্টিকরণের ফল আজকে তিনি পাচ্ছেন। দেখুন, যদি সংখ্যালঘুদের মধ্যেও তো কিছু ভালো ব্লাড রয়েছে, তারা যদি সত্যিকারের কোনো ভালো কজের জন্য আজকে যে 4 তারিখের পরে যে আমরা যে ধরনের মুক্তির স্বাদ পেয়েছি, আমার মনে হয় এটাতে বামেরা খুব কষ্ট পেয়েছে। এবং বামেরা যে তৃণমূলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা আগেও প্রমাণ করেছে এবং এখনো প্রমাণিত হলো। এবং সব থেকে বড় কথা, বামেরা চেয়েছিল তৃণমূল থেকে যাক, থ্যাঙ্কস গড যেটা হয়নি। একটা কথাই বলতে পারি যে বামেরা হচ্ছে বেসিক্যালি দেশবিরোধী। যারা দেশকে ভালোবাসে না তাদের এই সমস্ত কথা বলার কোনো অধিকার থাকতে পারে না। আর সত্যি কথাই যে যদি আমাদের এই সরকার এটা রয়েছেই যে আজকে যে সমাজ ব্যবস্থা এটাকে ঠিক করার জন্য, সেই পার্সপেক্টিভে আমরা মানে যে দেখুন, উনি তো এদেশের নাগরিক নন, কিন্তু অতি অবশ্যই কিছু লোকের জন্য তো এই বাংলাদেশের যে র্যাডিকালিজম বা ফান্ডামেন্টালিজম, এগুলো ওই মানে শীর্ষ শিখরে পৌঁছেও আমরা সেখান থেকে ফিরিয়ে আসতে পেরেছিলাম। কিছু তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন। আমরা কিভাবে দেখছেন তসলিমা নাসরিনের এদেশে আসাটাকে? আপনি কি স্বাগত জানাবেন? দেখুন, এখানে আমাদের স্বাগত জানানোর কিছু নেই, এটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের দল অবশ্যই মানে এই র্যাডিকালিজম বা ফান্ডামেন্টাল যেটা শক্তিগুলো রয়েছে তার বিরুদ্ধে। যারা এর বিরুদ্ধে কথা বলে আমরা তাদের পক্ষে। আমার দুটো প্রশ্ন আপনার কাছে। আইপিএস হুমায়ুন কবির তিনি কিন্তু বলছেন যে তসলিমা নাসরিন যেন কোনো উস্কানিমূলক কথা না বলেন, কারণ মুসলিমদের মধ্যে সহনশীলতা কম। কি বোঝাতে চাইলেন? ওগুলো আগে এটা ম্যাটার করতো। এই এখানে দাঁড়িয়ে আজকের দিনে একজন কোনো রকম ভায়োলেন্স করে দেখিয়েনি, তার সঠিক জবাব পাবে। এই সমস্ত উল্টো উস্কানিমূলক মন্তব্য করে কোনো লাভ নেই। এখন আর তৃণমূলের সরকার নেই, সরি টু সে। তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে গেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে যিনি কোনো রকম গন্ডগোল বাঁধাবেন তার কপালে অশেষ দুঃখ আছে। বাকি জীবন তাকে জেলেও কাটাতে হবে এবং তার সমস্ত সম্পত্তিও বাজেয়াপ্ত হয়ে যাবে। তসলিমা নাসরিন চাইলে দিলীপ ঘোষের বাড়ির ছাদে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন, বলছেন শতরূপ ঘোষ। কি বলবেন? অত্যন্ত কুরুচিকর নোংরা বক্তব্য। তো মানে কখন এনারা কি বক্তব্য রাখেন, আমার মনে হয় উনি ওটা এই মন্তব্যটা না করে আমার মনে হয় ওনার নিজের বাড়ির ছাদে রাখতে পারেন। সেটা ওনার জন্য অনেক ভালো হবে। শতরূপ যে মন্তব্যটা করেছেন ওইটা করতে পারতেন। আচ্ছা, এই যে দেবাশিস দা, এই যে গুন্ডা দমন বিল সরকার আনলো, সেটাকেও কিন্তু রুখতে বামেরা কোর্টে গেল। একটা প্রশ্ন করছে সাধারণ মানুষ, আমরা সার্ভে করছি যখন, যে বামেদের কেন এত জ্বালা? এমনকি যে লায়েক আলী প্রসঙ্গে তারা বলছেন উনি নাকি নির্দোষ, রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হচ্ছে। কি বলবেন? যেভাবে একজন হিন্দু ছেলেকে পিটিয়ে মারা হলো, আপনারা কিভাবে পাশে থাকবেন? একটা কথাই বলি, এরা তো চিরকাল মানে আতঙ্কবাদীদের এইভাবে আশ্রয় দিয়েছে। নিজেরা চলে যাওয়ার পরে যাতে বিজেপি না আসতে পারে এই জন্য তৃণমূলকে পিছন থেকে সাপোর্ট দিয়েছে। আর সব থেকে বড় কথা যে পুরোটাই লেফট, আল্ট্রা লেফট এবং র্যাডিকাল যে ফোর্সেস রয়েছে, এরা মিলিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন এই যে এত ল অ্যান্ড অর্ডার হয়েছে এবং হিন্দুদের ওপর এত অত্যাচার হয়েছে তার জন্য পরোক্ষভাবে দায়ী। এরা প্রত্যেক দিন দেশের বিরুদ্ধে দেশ বিরোধী কাজ করেছে। এদের অনেক কিছু সামনে আসবে। এবং যে ধরনের এনারা চান মানে দেশকে বাদ দিয়ে বাকি সবটাই ভালো, এই থিওরি এবং এই যে চিন্তা ভাবনা, আমার মনে হয় এদের এগেনস্টে এবারে কঠোর পদক্ষেপ কেন্দ্রের নিয়ে আসা উচিত। প্রশ্ন আপনার কাছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং শুভেন্দুদার সমর্থক, কোনো চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসিনি, এখানে যদি দাদার সহযোগিতা পাই, মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই, আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে, আমরা জানি ভালো কাজ হবে, আমরা আর কিচ্ছু চাই না। এ তো ভূতের মুখে নাম নাম রীতিমতো। কিন্তু রচনা ব্যানার্জি কোনোদিন মানে কোনো আইডিওলজির জন্য রাজনীতি করেছেন?
মমতা ব্যানার্জি একটা পদ দিয়ে উনি ভেবেছিলেন যে থেকে যাবে এরা, এই তৃণমূলই থাকবে। তো এ মানে পার্টির প্রতি বা ব্যক্তির প্রতি ভালোবাসা, ব্যক্তি মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা কোনোদিনই ছিল না। আর তৃণমূল অত্যন্ত নোংরা দল। যা এদের বিভিন্ন রাজনৈতিক নেতারা এদের যে মানে মেয়েদের সাথে বা বিভিন্ন ফিল্ম স্টারদের সাথে যা যা করেছে যেগুলো শুনতে পাওয়া যায় অত্যন্ত খারাপ। একটা কথাই বলতে পারি যে উম, আমাদের দলের সাথে মানে আইডিওলজিক্যালি তো কোনোভাবেই মিশ্রণ হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু আমাদের দল যে সঠিক কাজ করে এটা অতি অবশ্যই সকলে স্বীকার করে। এবারে উনি কি বলছেন, পরবর্তীকালে দল কি স্টান্স নেবে, কি উনি ওনার ভাবনাকে সমর্থন করবে কিনা জানি না। উনি যে আমাদের সমর্থন অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছেন যে আমরা ভালো কাজ করি, ভোটের আগে বুঝতে পারলে আরো ভালো। না, রাজনৈতিক নেতারা তো কোনো কিছু বুঝতে পারেন, তার পেছনে স্বার্থ জড়িত থাকে। রচনা বন্দ্যোপাধ্যায় কি বিজেপি জয়েন করতে চলেছেন খুব তাড়াতাড়ি? এটা আমি বলতে পারবো না, তবে আমি যেটা বলবো যে ভোটের আগে যদি এই মন্তব্যগুলো করতেন আরো ভালো হতো রচনা ব্যানার্জি, তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ সাহস বা শক্তি রয়েছে। মানে ভোটের আগে কি কোথাও গিয়ে যদি তিনি এই মন্তব্য করতেন, সেক্ষেত্রে কি কোনো বিজেপি স্টান্স তার প্রতি বদলাতো, দেবাশিস দা? না না, বদলানোর অ্যাটলিস্ট বুঝতাম যে সৎ সাহস রয়েছে বা উনি প্রতিবাদী চরিত্র। মানে প্রতিবাদটা সবকিছু হয়ে যাওয়ার পরে কেন, প্রতিবাদটা আগে করলে ভালো।